ইতিহাসের ঝুঁকিপূর্ণ নির্বাচন হতে পারে এবার, বললেন ইসি আনোয়ারুল। চ্যালেঞ্জ মোকাবেলা করেই সুষ্ঠু ভোটের আশা সিএসির। মধ্যমপন্থা সরিয়ে উগ্রবাদী রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে মন্তব্য ফখরুলের। রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুলের নীল নকশা, বলছে জামায়াত। লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জন সহ 16 জনকে কারাগারে পাঠালো আদালত। শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা। ব্যয় কাটছাটে আটকে আছে এমআরটি লাইন 1-এর কাজ। প্রাক্কলন ব্যয় থেকে ঠিকাদারদের খরচ প্রায় দ্বিগুণ। এবং বাজারে বেশিরভাগ সবজি 100 টাকার বেশি। বাড়তি আটা, ময়দা, মসুর ডাল আমদানির পরেও প্রভাব কম চালের বাজারে। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন দুপুরে পুরো সংবাদ জুড়ে। সঙ্গে রয়েছি আমি তানজিলা খান মিম এবং আমি মশিউর অনেক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ হতে পারে, এমন শঙ্কা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার ইসি আনোয়ারুল ইসলাম সরকার। তবে সব চ্যালেঞ্জ মোকাবেলা করেই সুষ্ঠু ভোটের আশা করছে সিইসি এএমএম নাসির উদ্দিন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে 2 দিনের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। নির্বাচনের জন্য যাবতীয় কর্মযজ্ঞ 24টি ভাগে সাজিয়ে বৃহস্পতিবার রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আমরা ইলেকশন আয়োজন, রিটার্নিং অফিসার সহ এমন প্রেক্ষাপটে নির্বাচনী কাজ আরও বেগবান করতে শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে শুরু হয় 2 দিনব্যাপী প্রশিক্ষণ। প্রশিক্ষকদের জন্য এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, আগামী সংসদ নির্বাচনের জন্য 49,000 বুথ নির্বাচনী কর্মকর্তা কমিয়ে 100 কোটি টাকার সাশ্রয় করা হচ্ছে। বুথ প্রতি যে ভোটার সংখ্যা ছিল, পুরুষদের জন্য 500, মহিলাদের জন্য 400, আমরা এটাকে আবারও পূর্বের অবস্থায় ফেরত নিয়েছি। পুরুষদের জন্য 600, মহিলাদের জন্য 500। এতে করে প্রায় 49,000-এর বেশি বুথের সংখ্যা কমানো হয়েছে। 49,000 বুথ কমানো মানে হচ্ছে প্রায় 1.5 লক্ষ নির্বাচন কর্মকর্তা কমানো হয়েছে, তথা প্রায় 100 কোটি টাকা খরচ বাঁচানো হয়েছে শুধু একটি সিদ্ধান্তের মাধ্যমে। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এবারের নির্বাচন তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ ও কঠিন হবে, তাই ফাঁকিবাজির কোনো সুযোগ নেই বলে মনে করেন তিনি। বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। আজকে আপনারা যারা ট্রেডিং শুরু করবেন, আপনারাও যদি কোনো উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজে জড়ান, আপনাদেরকে কিন্তু ছাড়া হবে না। আমরা জানি কে কোথায় যান, এই অফিসের তথ্য কে কোথায় কিভাবে পাচার করেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, নতুন অনেক চ্যালেঞ্জ নিয়ে আয়োজন করতে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তবে তা মোকাবেলা করেই সুষ্ঠু নির্বাচনের আশা তার। এজন্য এই 5 থেকে 6 মাসে সকলের সাথে যোগাযোগ স্থাপনের উপর গুরুত্ব দেন তিনি। নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন, যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না। এই ইলেকশন করতে গিয়ে আমাদের দেশের তো নানাবিধ চ্যালেঞ্জেস তো ফিল্ডে আছেই, সেটা রাজনীতি সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত, ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত, সেটা তো আছে। ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ ওয়াজ অলওয়েজ দেয়ার, ইট ওয়াজ এ ম্যাটার অফ ডিগ্রি, নট অফ কাইন্ড। এদিকে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে কারিগরি সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি পল। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মধ্যমপন্থা ও উদারপন্থী রাজনীতি সরিয়ে উগ্রবাদ ও চরমপন্থী রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে। প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, যথাসময়ে নির্বাচন না হলে ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা রয়েছে। এদিকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আশা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেছেন, নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন ওমর ফারুক।
আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেছেন, সবাই নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে। বরিশাল শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। এটা একটা সাময়িক সরকার, আমার কোনো প্রত্যাশা নাই। আমরা অপেক্ষা করছি একটা নির্বাচিত সরকারের জন্য। নির্বাচিত সরকার যখন দেশে আসবে তার জন্য আমাদের এই প্রস্তুতি, যদি জনগণ আমাদেরকে সমর্থন দেয়, এই প্রস্তুতি আমরা আগে ভাগে নিচ্ছি, যাতে করে প্রথম দিন থেকে বাংলাদেশের মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি। এদিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে রক্তাক্ত জুলাই শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, যথাসময় নির্বাচন না হলে দেশে ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা রয়েছে। আমি যেটা বলি, সবসময় নির্বাচন হবেই এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে। এই কারণে যে এর কোনো বিকল্প নেই। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয়, তাহলে এই জাতি প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে। যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থায় আমরা যাওয়ার সুযোগ পাব। তিনি বলেন, বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করছে একটি পক্ষ। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে বলে সতর্ক করে বিএনপি মহাসচিব বলেন, দেশে মধ্যমপন্থা ও উদারপন্থী রাজনীতি সরিয়ে দিয়ে উগ্রবাদ ও চরমপন্থী রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে। মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। আমাদেরকে সেই জন্যে এই উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে দলের নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বাংলাদেশের মানুষ কিন্তু বিএনপির উপরে তাকিয়ে আছে। বিএনপি তাদের পরিবর্তন আনবে। ওমর ফারুক, এখন, ঢাকা। নির্বাচনের রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচন নষ্ট করার নীল নকশা বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় এক বৈঠকে এই কথা বলেন তিনি। প্রচলিত পদ্ধতি নাকি পিআর পদ্ধতিতে নির্বাচন হবে সেই বিষয়ে নির্ধারণ করার আগে রোডম্যাপ ঘোষণা করা অপরাধ বলেও মন্তব্য করেন তিনি। কিন্তু প্রধান উপদেষ্টা তার ওয়াদা ভঙ্গ করে সংস্কারের চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্তে পৌঁছার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করছে এবং বিচার এখনো দৃশ্যমান হয়। এর মাঝে উনি মনে হয় কোনো শক্তির কাছে মাথা নত করে প্রভাবিত হয়ে আবার একটি পরিকল্পিত নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন বলে দেশবাসীর সন্দেহ পোষণ। নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানিয়েছে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তবে রোডম্যাপে গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে দাবি করেন তিনি। শুক্রবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আগামী নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতেই। আগামী ২৬-এর নির্বাচনটা হইতে হবে জুলাই সনদের অধীনে। শুধু সংসদ গঠিত হওয়া এবং শপথ, এই চুপ্পুর সংবিধানের অধীনে আগামী সংসদ সদস্যদের যদি শপথ নিতে হয় সেটা খুবই লজ্জাজনক হবে গণ অভ্যুত্থানের পরে। অতএব সামরিক বেসামরিক যে সকল কর্মকর্তারা এই 18-24-এর জাল জালিয়াতের সাথে জড়িত, তাদেরকে চাকরি থেকে যে কোনো ফর্মে অব্যাহতি দিয়ে দেওয়া দরকার। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হলো সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক শেখ হাফিজুর রহমান কার্জন সহ 16 জনকে সকালে তাদের আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করা হয়। আসামি পক্ষের আইনজীবী মব সৃষ্টির অভিযোগ করলেও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, পতিত সরকার প্রধান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতেই ষড়যন্ত্র করছিলেন অভিযুক্তরা। বাইজিদ সাদের প্রতিবেদন। আব্দুল লতিফ সিদ্দিকী, শেখ হাফিজুর রহমান কার্জন, মঞ্জুরুল আলম পান্না সহ 16 জনকে শুক্রবার সকালে হাজির করা হয় সিএমএম আদালতে। এদের মধ্যে লতিফ সিদ্দিকী বাদে বাকি 15 জন আসামি জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে জামিন না দিয়ে সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ন্যায় বিচার পাবেন না এমন আশঙ্কায় আইনজীবী নিয়োগ করেননি বলে জানান লতিফ সিদ্দিকী।
আর আদালতে ক্ষোভ জানান আইনের শিক্ষক শেখ হাফিজুর রহমান কার্জন। তাদের পক্ষের আইনজীবীরা জানান, মব সৃষ্টি করে তাদের আটকে রেখে পুলিশ সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। যেখানে তারা ভিকটিম হয়েছে অথচ তাদেরকেই আবার কোর্টে এনে গ্রেপ্তার দেখানো হচ্ছে, তাও আবার সন্ত্রাস বিরোধী আইনে। তারা কোনো ধরনের সন্ত্রাসমূলক কোনো কার্যক্রম করে নাই। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এমন যে কেউ যদি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে তাহলে তারা ফ্যাসিস্টের দোসর হয়ে যায়, তারা ফ্যাসিস্ট হয়ে যায়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, মঞ্চ ৭১ প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠিত হয়েছে এবছরের ৫ আগস্ট। পতিত সরকার প্রধান শেখ হাসিনাকে ফিরিয়ে আনার লক্ষ্যে আসামিরা জড়ো হয়েছিলেন এবং ষড়যন্ত্র করছিল। আমরা রাষ্ট্রপক্ষে এই আসামিদেরকে জেল হাজতে প্রেরণের জন্য আবেদন করেছি। বিজ্ঞ আদালত জনাব সারা ফারজানা হক স্যার আমাদের উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে উনি সন্তুষ্ট হয়ে এই আসামিদেরকে CWO মূলে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। গ্রেপ্তার প্রত্যেকেই সাবেক আওয়ামী লীগের লোক বলে দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গোলটেবিল আলোচনায় অংশ নেওয়া সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, শেখ হাফিজুর রহমান কার্জন সহ ১৬ জনকে ফ্যাসিবাদের দোসর ও ষড়যন্ত্রকারী হিসেবে আখ্যা দিয়ে পুলিশ হেফাজতে দেয় বিক্ষুব্ধ জনতা। বাইজিদ সাদ, এখন, ঢাকা। ডাকসু হল সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী কথা বলছেন সাংবাদিকদের সঙ্গে। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? সাদা কালো লিফলেট যে কেউ দিতে পারে, মসজিদের বাইরে দিতেই পারে, মসজিদের বাইরে সেখানে দিতেই পারে, মসজিদের বারান্দায় দিতে পারে না। সেটাকেও যদি আপনারা প্রশ্নের সম্মুখীন করেন, আমি আপনাদের সহ প্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদের সকলকে বলছি, আপনারাও আপনাদের জায়গা থেকে নির্বাচনটাকে সহজতর করে তোলেন। কোনো একটা যে জিনিসগুলো নিয়ে ব্লেম দেওয়ার কোনো সুযোগ নেই, এগুলোকে, এই নর্মাল জিনিসগুলোকে যদি আপনারা প্রশ্নের মুখোমুখি করেন তাহলে প্রার্থীদের জন্য এবং নির্বাচনী পরিবেশের জন্য এবং নির্বাচন আয়োজনের জন্য এগুলো হুমকি স্বরূপ। এবং হচ্ছে যে অনেক সাধারণ শিক্ষার্থীরাই নির্বাচনের যে আচরণবিধি এটা অনেকেই পড়ে না, কিন্তু এখন আপনারা প্রশ্ন করছেন যে মসজিদের বারান্দাতে কিংবা আশেপাশে লিফলেটটা দেওয়া আচরণবিধি লঙ্ঘন কিনা। এই যে একটা নর্মাল কোশ্চেন রাইজ করতেছেন, এটাই সাধারণ শিক্ষার্থীরা বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে। এজন্য আপনাদেরকে অনুরোধ করব, সুস্পষ্ট যদি কোনো লঙ্ঘন থেকে থাকে সেটা নিয়ে প্রশ্ন করবেন, কিন্তু একটা লিফলেট মসজিদের বাহিরে কিংবা মানে হচ্ছে যে মসজিদের বারান্দায় দিচ্ছে, সেটা নিয়ে এটা একটা অবান্তর প্রশ্ন। আমার শেষ একটা প্রশ্ন, সেটা হলো যে কিছুক্ষণ আগে 2 জন ভিপি প্রার্থী তারা অভিযোগ করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সুনির্দিষ্ট কতিপয় দলের কতিপয় ব্যক্তিদেরকে নির্বাচনে তারা যেতে সেজন্য তারা একটি মেকানিজম করছে। আপনি কি তাদের এই অভিযোগের সাথে একমত কিনা? আপনারও কি তাই মনে হয় কিনা যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কাউকে বিজয়ী করার জন্য তারা মানে? এখন আমি একটু আগে আপনাকে বলেছি যে আইডিগুলো, যে পেজগুলো এখনো পর্যন্ত যাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন চিনে, বিটিআরসি দিয়ে চিঠি দিয়েছে একদিকে, আর যাদের সাথে বৈঠক করেছে তারা তাদের পেজের নাম পরিবর্তন করে ফেলতেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। আর ওই যে পেজের অ্যাডমিন মডারেটর তারাও এই নির্বাচনের প্রার্থী। তো সবকিছু মিলিয়ে তো আমারও মনে হচ্ছে যে কাউকে না কাউকে হয়তো বা জিতিয়ে যাওয়ার অপচেষ্টা প্রশাসনেরও থাকতে পারে, সেটা আমারও মনে হচ্ছে। কারণ আমি তো প্রমাণ সহ আপনাকে বলছি, আর আপনাকে যে বলেছে তার তো মনে হয় প্রমাণ আপনাকে তারা দিতে পারেনি, কিন্তু আমি প্রমাণ সহ বলছি যে অনবরত মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন হচ্ছে। একদিকে প্রশাসন তাদের সাথে এনে ডেকে কথা বলছে, আরেকদিকে প্রশাসন বিটিআরসিকে চিঠি দিচ্ছে, আবার যাদের সাথে কথা বলছে তারা গিয়ে নাম পরিবর্তন করে ফেলতেছে। সবকিছু কিন্তু ধরা ছোঁয়ার ভিতরে, কিন্তু প্রশাসনের কোনো ক্ষমতা দেখতে পাচ্ছি না। ছাত্রদল নির্ধারিত ভিপি ক্যান্ডিডেট কথা বলছিলেন ডাকসু নির্বাচনের প্রেক্ষাপটে। সে বিষয়ে সবশেষ যুক্ত ছিলাম সরাসরি সেখান থেকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে কিছুটা উত্তাপ দেখা গেলেও বিপরীত চিত্র হল সংসদ নির্বাচনে। 21টি হল সংসদে 315টি পদের বিপরীতে 130টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন প্রার্থীরা, আর 64টি পদ থাকছে শূন্য। এর মধ্যে কোরাম পূর্ণ না হওয়ার কারণে অকার্যকর থাকতে পারে 13 নম্বর ছাত্রী হল সংসদ। এই যে বিমুখতা, তা বিশ্ববিদ্যালয় আর জাতীয় রাজনীতিতে সংকট তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত তথ্যপত্র তুলে ধরছেন হুমায়ুন কবির। 33 বছর পর জাকসু নির্বাচনের ডামাডোল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। পাশাপাশি 21টি আবাসিক হলেও অনুষ্ঠিত হবে নির্বাচন। এসব হল সংসদে মোট 315টি পদ রয়েছে। এর মধ্যে 130টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন প্রার্থীরা, আর 64টি পদে কেউই মনোনয়ন তোলেননি।
জাকসু ও হল সংসদ নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা বিশ্লেষণ করে দেখা যায় ছাত্রদের 11টি আবাসিক হলে 15টি করে মোট 165টি পদ আছে। এই 165 পদের মধ্যে 8টিতে কোনো প্রার্থী নেই এবং 61টি পদে একক প্রার্থী রয়েছে। মেয়েদের হলগুলোর চিত্র আরও করুন। 10টি আবাসিক হল সংসদের 150 পদের মধ্যে 56টিতে কোনো প্রার্থী নেই, আর 69টি পদে একজন করে প্রার্থী রয়েছেন। দীর্ঘদিন পর জাকসু নির্বাচন হওয়ায় এর গুরুত্ব বুঝে উঠতে না পারা, হল রাজনীতি মুক্ত রাখা ও সাইবার হেনস্থার কারণে আগ্রহ কম বলে মনে করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ভাবছেন এই যে জাকসুতে আসলেও তারা এক কোন দলের মধ্যে পড়ে যাবেন, রাজনৈতিক অপরাজনীতির শিকার হবেন, এজন্য তারা হল সংসদে তারা আগ্রহ দেখাচ্ছে না। আমরা আসলে মনে করি যে এই যে রাজনৈতিক সচেতনতা কমে যাওয়া কিংবা রাজনীতি আগ্রহ কমে যাওয়া, সেটা সামনের দিনে রাজনৈতিক বাংলাদেশের রাজনীতির জন্যই আসলে অনেক বেশি ক্ষতিকারক। হল সংসদে যে ভিপি, জিএস, এজিএস এই পদগুলোয় প্রতিদ্বন্দ্বী হইলেও বাকি পদগুলোতে ওই রকমভাবে প্রতিদ্বন্দ্বিতা নাই। কারণ হচ্ছে যে সবাই মনে করতেছে যে এই 3টে পদে গেলেই হয়তো বা ক্ষমতা চর্চা করা যাবে, কিন্তু বাকি পদগুলোতে ওইরকমভাবে গুরুত্ব নেই। লেজুর ভিত্তিক রাজনীতির বাইরে শিক্ষার্থী সংসদের এই নির্বাচন বিমুখতার প্রভাব বিশ্ববিদ্যালয় ও জাতীয় রাজনীতিতে পড়তে পারে বলে শঙ্কা প্রার্থীদের। একই সাথে নারীদের জন্য নিরাপদ একটি পরিবেশ তৈরির দাবিও তাদের। এই রিসেন্ট টাইমে রাজনীতি নিয়ে যে নেগেটিভ ধারণাটা আসছে, আমরা যে জুলাই একটা বড় বিপ্লবের মাধ্যমে পার হয়ে আসলাম, তার আগে তো আমরা অনেক কিছু ফেস করছি। সো এই জন্য হচ্ছে আরও আশেপাশে মেয়েদের যে সিকিউরিটি বলেন বা আরও অন্য নিরাপত্তাজনিত যেসব কারণ আছে, ওইসব কারণেও মেয়েদের আগ্রহ একটু কম দেখা যায়। রাজনীতিতেও সংকট দেখা দিবে এবং এটার জন্য সেফ স্পেস তৈরি করা হচ্ছে না নারীদের জন্য। এটা করতে পারে একমাত্র বিভিন্ন রাজনৈতিক দলগুলোই। তারা কাদা ছোড়াছুড়ি না করে, তারা হচ্ছে প্রতিহিংসা রাজনীতি না করে নারী শিক্ষার্থীদের জন্য নারী বান্ধব একটা স্পেস তৈরি করতে পারে বলে আমি মনে করছি। এদিকে 13 নম্বর ছাত্রী হলে 4টি পদের বিপরীতে 6 জন প্রার্থী হয়েছেন। হল সংসদের গঠনতন্ত্র অনুযায়ী সংসদের মিটিংয়ের জন্য কোরাম পূর্ণ করতে হলে 7 জন সদস্য প্রয়োজন। সেক্ষেত্রে এখানে 4 জন নির্বাচিত প্রতিনিধি এবং 2 জন শিক্ষক প্রতিনিধি মিলেও কোরাম পূর্ণ হবে না। ফলে অকার্যকর থাকার আশঙ্কা রয়েছে 13 নম্বর ছাত্রী হল সংসদের। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের কথা জানিয়েছেন নির্বাচন কমিশন। যেখানে কোনো প্রকার প্রার্থীর ল্যাকিংস আছে, সেটা পরবর্তীতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং জাকসুর প্রেসিডেন্ট স্যারের নির্দেশনায় আমরা কাজ করব। আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে 10ম জাকসু নির্বাচন। এবার মোট ভোটার 11,919 জন। এর মধ্যে ছাত্র 6,102 জন এবং ছাত্রী 5,817 জন। ওয়ায়ন কবির, এখন সাভার। যানজটের এই রাজধানীতে কেনা চায় ঝক্কি ঝামেলাবিহীন যাত্রা। সেই ক্ষেত্রে মেট্রো রেলে কিছুটা স্বস্তি মিললেও তা সবার জন্য নয়। এমআরটি লাইন 1-এর কাজ আটকে আছে ব্যয় কাটছাঁটের টেবিলে। প্রাক্কলন ব্যয় থেকে ঠিকাদারদের প্রস্তাবিত ব্যয় প্রায় দ্বিগুণে গিয়ে ঠেকেছে। ডিএমটিসিএল এর এমডি বলছেন, অন্য দেশের চেয়ে বাংলাদেশের প্রকল্পের খরচ বেশি হবেই। এই প্রকল্পে প্যাকেজ 3-এর ঝুঁকি আর বাড়তি অর্থ ব্যয় দরপত্র জমা দেয়নি কোনো পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান। দেখুন গালিব ইবনে রিয়াজের প্রতিবেদন। থেকে কিলোমিটার প্রতি ব্যয় বাড়ছে 1200 কোটি টাকার বেশি। ডিএমটিসিএল এর এমডি অবশ্য বলছেন, ব্যয় বাড়বেই, তবে কতটুকু বেশি আর কতটুকু অযৌক্তিক সেটি নির্ণয় করা হচ্ছে। ব্যয় অন্য দেশের তুলনায় বেশি হবেই, বিকজ আমাদের দেশে এক্সপার্ট লোক আনতে হয় বিদেশ থেকে। নাম্বার 2, কিছু ম্যাটেরিয়াল, স্পেসিফিক ম্যাটেরিয়ালস আমার বিদেশ থেকে আনতে হবে। ব্যয় বেশি হবেই, কিন্তু কতটুকু বেশি হবে এটা হলো কোশ্চেন। যে টেন্ডার চলতেছে এখন বেশি হওয়ার কারণটা হলো এই টেন্ডারগুলি প্রক্রিয়া অনেক আগেই আরম্ভ হয়েছে। তাদের মাইন্ডসেট, তাদের আগের প্র্যাকটিস, 15 বছরের প্র্যাকটিস হিসাবেই তারা টেন্ডারগুলি সাবমিট করছে। এমআরটি 1 শেষ হওয়ার সময়কাল 2026 সাল। ডিপিপি সংশোধনের পর সময়ও বাড়বে দ্বিগুণের বেশি। তবে এমডির বিশ্বাস, বর্ধিত সময়ে শেষ হবে প্রকল্পের কাজ। প্রজেক্টের সময়ের সাথে সাথে যে কস্ট বাড়বে এরকম কোনো থিওরি পৃথিবীতে নাই। ঠিক আছে, আপনি এটা কস্ট
আপনি তখন টাইম অপটিমাইজেশন করবেন, যেই টাইমটা আমরা এখন কস্ট অপটিমাইজেশনের জন্য ইউজ করতেছি সেই টাইমটা পিছন ব্যাক এন্ড থেকে সেভ করা সম্ভব। মেট্রো করা আমাদের প্রয়োজন এবং মেট্রো আরম্ভ করার জন্য হয়তো যত সত্তর মানে আমরা চাচ্ছি যে নেক্সট ইয়ারের ভিতরে যত তাড়াতাড়ি একটা কমেন্সমেন্ট আরম্ভ করতে পারি মেট্রো, ওর থেকে কমেন্সমেন্ট করার থেকে 6 থেকে 7 বছর লাগবে। তবে মাঠের চিত্র প্রতিবন্ধকতায় ঠাসা। এখন পর্যন্ত এয়ারপোর্ট থেকে নতুন বাজার পর্যন্ত পাতাল 5টি স্টেশনের ইউটিলিটি স্থানান্তরের কাজ কোনোটির শেষ কিংবা চলমান থাকলেও থমকে আছে উত্তর বাড্ডা ও আফতাবনগরের পরিষেবা স্থানান্তরের কাজ। পূর্ব অভিজ্ঞতায় জনদুর্ভোগের কথা ভেবে বিকল্প সড়ক ব্যবহারের প্রস্তাব ডিএমপির, তবে ব্যয় হবে বাড়তি টাকা। এই ডাইভারশনের টাকা আমাদের ইয়াতে ধরা নেই, ডিপিপিতে লোকাল টাকা ধরা নেই, লোকালে আছে শুধু ইউটিলিটি শিফটিং। এই কাজের জন্য আমরা প্যাকেজের ভিতরে মানে জাপানি যে লোন এগ্রিমেন্টের ভিতরে ধরে রাখছিলাম আর কি। তো এটা তো ঠিকাদার না আসলে আমরা করতে পারবো না। এই প্রকল্পে সবচেয়ে জটিল আর ঝুঁকিপূর্ণ প্যাকেজ বলা হচ্ছে CP3-কে। কমলাপুর থেকে রামপুরা পর্যন্ত 4.57 কিলোমিটার লাইনে স্টেশন থাকবে 4টি। মাটির উপরের অংশে নানান স্থাপনার সাথে আছে লাইনের তীক্ষ্ণ বাঁক। নিচের টানেলের শেষ অংশে যাবে মাটির 110 ফুট নিচ দিয়ে। স্টেশনগুলোর দুই পাশে থাকবে 160 ফুটের বেশি ডায়াফ্রাম ওয়াল, যা মাটির ধস রোধ করবে। ইতিমধ্যেই ঝুঁকি আর অতিরিক্ত অর্থ ব্যয়ের কথা ভেবে পূর্ব অভিজ্ঞতা থাকা জাপানি 5 ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র তুললেও জমা দেয়নি। আর তাই পূর্ব অভিজ্ঞতা ছাড়াই দরপত্র আহ্বানের অনুমতি চাওয়া হয়েছে জাইকার থেকে। এটা গত 25শে মার্চ 2025 সালে বিড সাবমিশনের ডেট ছিল। একটা বিডও সাবমিট হয় নাই। তো আমরা ওই দিনই জাইকার কাছে একটা সম্মতি চাইছি। দরপত্র অনেক হাই, অনেক রিস্ক অ্যান্ড সয়েল কন্ডিশন, টেকনিক্যাল জিনিস এটা। যদিও বড় কোনো দুর্ঘটনা হলে সেই ক্ষতিপূরণ রাখা হয়েছে অর্থ পরিকল্পনায়। বাংলাদেশে যখন কোনো মেগা প্রকল্প হাতে নেওয়া হয় তখন নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে অনেক মেগা প্রকল্পই এখন পর্যন্ত আলোর মুখ দেখেছে। কিন্তু ঢাকাবাসী প্রথমবারের মতো মাটির নিচ দিয়ে পাতাল মেট্রো রেলের স্বপ্ন এখন পর্যন্ত অধরায় রয়ে গেছে। এরপর যখন এই সরু রাস্তা, ঘন বসতিপূর্ণ ছোট বড় দালান আর এই ফ্লাইওভারের নিচ দিয়ে পাতাল মেট্রো রেলের কাজ শুরু হবে, সেই চ্যালেঞ্জের মোকাবেলা করা এখনও তো বাকিই রয়েছে। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। রাজধানীর কাঁচা বাজারে সবজির দামের স্বস্তি নেই ক্রেতাদের। 100 টাকার নিচে মিলছে হাতে গোনা কয়েকটি সবজি। সপ্তাহের ব্যবধানে করলা, কচুরলতি, বেগুন, গাজর থেকে শুরু করে শিম, টমেটো সবকিছুরই দাম বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। একই সঙ্গে নিত্যপণ্যের বাজারেও আটা, ময়দার মসুর ডাল কেজি প্রতি বেড়েছে 5 থেকে 25 টাকা পর্যন্ত। সরবরাহ ঘাটতির অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। বিস্তারিত জানাচ্ছেন আতিক মেজবা লগ্ন। শুক্রবার ছুটির দিনে সবজির ঝুড়িতে উত্তাপ নিয়ে কাঁচা বাজারের ক্রেতারা। করলা, কচুরলতি, কাকরোল, বরবটি আর পটল বিক্রি হচ্ছে কেজিতে 100 থেকে 120 টাকায়। বেগুনের মানভেদে 100 টাকাও দাম হাঁকাচ্ছেন। গাজর কেজি প্রতি 120 আর টমেটো 160 টাকা পর্যন্ত বিক্রি করছেন দোকানিরা। 100 টাকার নিচে এখন মিলছে হাতে গোনা কয়েকটি সবজি। লাউ আকারভেদে 80 থেকে 90 টাকা, ঢেঁড়স 80 আর চাল কুমড়ো 70 টাকা কেজি দরে। এর মাঝেই কাঁচা মরিচের ঝাঁজ কেজি প্রতি 250 টাকা। সবকিছুর দাম বেশি। যেটা টমেটো ছিল 80 টাকা 70 টাকা, সেটা 120 টাকা চাই। তারপরে গাজরও 120 টাকা, এটা 80 টাকা ছিল। দ্রব্যমূল্যের যেরকম দাম, এরকম দাম যদি অনবরত চলতে থাকে তাহলে মানুষের তার সংসার চালানো খুব দুরূহ ব্যাপার হয়ে যাবে। দামের ঊর্ধ্বগতিতে ক্ষুব্ধ ক্রেতারা বাজার মনিটরিং জোরদার করার দাবি জানালেও বিক্রেতাদের যুক্তি, বন্যার প্রভাবে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। সবজির পাশাপাশি বেড়েছে অন্যান্য নিত্যপণ্যের দামও। কেজিতে আটার দাম 6 থেকে 10 টাকা, ময়দার 5 থেকে 10 টাকা বেড়েছে। সবচেয়ে বেশি চাপ পড়েছে ডালের বাজারে। ছোট দানার মসুর ডাল কেজিতে 150 থেকে 160 টাকায় বিক্রি হচ্ছে। মোটা দানার মসুর 105 টাকা, মুগ ডাল 25 টাকা বেড়ে এখন 200 টাকার কাছাকাছি। আর ছোলা কেজি প্রতি বেড়েছে 10 টাকা। চাল, ডাল, আটা সব একই, মানে আজকে এক বাজার, কাল বাজার আসলেই পরিবর্তন, বাজার আসলেই পরিবর্তন।
এই পরিবর্তন আমাদের নাভিশ্বাস একবার হয়ে গেছে। চালের বাজারেও ভোগান্তি রয়ে গেছে, যদিও গত সপ্তাহে মিনিকেট চাল কিছুটা কমেছে, প্রতি কেজি 1 থেকে 1.5 টাকা। তবুও এখনো বিভিন্ন ব্র্যান্ডের চাল বিক্রি হচ্ছে ডায়মন্ড, মঞ্জুর ও সাগর 80 টাকা, রশিদ 72 টাকা আর মোজাম্মেল মিনিকেট 85 টাকা কেজি দরে। চাউলের দাম আসলে যতটুকু বাড়ছে সিজন অনুসারে ওই হিসেবে অত্যাধিক বাড়ছে, এখন ওই অবস্থা স্থিতিশীল আছে। এদিকে আমিষের বাজারে মাছ ও মাংসের দাম অপরিবর্তিত রয়েছে, হালিতে 4 টাকা কমেছে ডিমের দাম। আতিক মিসবাহ লগ্ন, এখন, ঢাকা। ভারত থেকে চাল আমদানির পরেও কুষ্টিয়ায় বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, তবে সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে চাঁদপুরের বাজারে কমেছে শাকসবজির দাম। এদিকে চট্টগ্রামের বাজারে পেঁয়াজ আর আদার দাম কমলেও হঠাৎ করেই বেড়েছে মসুর ডালের দাম। কুষ্টিয়ার চালের বাজারে ভারত থেকে চাল আমদানির পরেও কিছুটা দাম কমার আশা থাকলেও বাজারে তার প্রতিফলন নেই। এদিকে সরবরাহ কমায় চাঁদপুরের বাজারে মাছের দাম বাড়তি। সপ্তাহের ব্যবধানে চাষের মাছের দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। চড়া রয়েছে ইলিশের দামও। এদিকে সরবরাহ কম থাকায় ছুটির দিনে ময়মনসিংহে চাষের মাছের সংকট দেখা যায়। আর গত সপ্তাহের তুলনায় কিছুটা স্বস্তি দিচ্ছে চট্টগ্রামের সবজির বাজার। তবে বৃষ্টির কারণে গেল সপ্তাহে যেসব সবজির দাম চড়া ছিল তা এখনও বাড়তি দামেই কিনতে হচ্ছে ক্রেতাদের। নিত্যপণ্যের বাজারে ডালের দাম গত কয়েক সপ্তাহ ধরে বাড়তি। এদিকে সরবরাহ বাড়লেও দাম কমেনি সৈয়দপুরের সবজি বাজারে, যদিও বিক্রেতাদের দাবি অন্য বছরের তুলনায় এই বছর দাম কিছুটা কম। 1 কেজি উপরে যেগুলো এগুলো 300-400 টাকা কেজিতে কমছে। আগে ছিল 2600 টাকা কেজি, 2700 টাকা কেজি, বর্তমানে 2200 টাকা কেজি। দামটা আনুপাতিক হারে কিছুটা কম। প্রচুর খাইছি সব জায়গাতেই, এইলে মাছের দাম এত বাড়ছে, নাহলে বাড়তো না। সব জায়গাতে মাছের খাইছিস, পাওয়া যাইতেছে না মাছ। বিআরটিএ অফিসে অনিয়ম দুর্নীতি কমাতে সারা দেশে গোপন অভিযান চলছে বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ। সকালে চট্টগ্রামে পরিবহন মালিক, শ্রমিক, বিআরটিএ কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি একথা বলেন। এ সময় সড়ক পরিবহন আইন সংশোধন, সড়ক মেরামত, চট্টগ্রাম কক্সবাজার সড়ক 6 লেনে উন্নীতকরণ সহ নানা দাবি তুলে ধরেন পরিবহন নেতারা। এ সময় হয়রানি কমাতে বিআরটিএর সিস্টেমে সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। এছাড়াও তিনি বলেন, আগামী 6 মাসের মধ্যে আবারও ড্রাইভিং লাইসেন্স কার্ড দেওয়া শুরু হবে। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় হতাহত 24 পরিবারের মাঝে 1,05,00,000 টাকার চেক হস্তান্তর করেন বিআরটিএ চেয়ারম্যান। বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান বিআরটি। আমি হলো চ্যাম্পিয়ন, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই সড়ক নিরাপদ করার জন্য, নিশ্চিত করার জন্য, মানুষের খেদমত করার জন্য তিনি কিন্তু বদ্ধপরিকর। এভরিবডি ক্যান পার্টিসিপেট। আমি ওপেন টেন্ডারিং মেথডে, অবশ্য আমার মাননীয় উপদেষ্টা মহোদয়ের নির্দেশে আমরা ওপেন টেন্ডারিং মেথডে চলে গেছি। ওপেন টেন্ডারিং মেথডে চলে যাওয়ার কারণে এইটার প্রসেস পিপিআর অনুযায়ী প্রসেসের ইট উইল টেক 6 মান্থস। সাতক্ষীরা সদর থেকে কালীগঞ্জ হয়ে শ্যামনগর পর্যন্ত রাস্তার কিলোমিটার প্রায় 62 কিলোমিটার সড়ক এখন তৈরি হয়েছে মরণ ফাঁদ হিসেবে। দীর্ঘদিন ধরে হয়নি কোনো ধরনের সংস্কার, অধিকাংশ স্থানে ছোট বড় খানাখন্দ। ঝুঁকিপূর্ণ এই পথে চলছে যানবাহন, প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ঘটছে প্রাণহানির মতো ঘটনা। ব্যাহত হচ্ছে যোগাযোগ, চিংড়ির রপ্তানি আর কমছে পর্যটক। সড়ক বিভাগ বলছে দ্রুত শুরু হবে সড়কের নির্মাণ কাজ। আসান রাজীবের প্রতিবেদন, যেখানে ক্যামেরা ছিলেন মাসুদ রানা। সাতক্ষীরার অন্যতম আকর্ষণ সড়ক পথে সুন্দরবন দেখা, কিন্তু সুন্দরবনে যাওয়ার এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় যাত্রী, চালক উভয়ই বিপাকে। জেলা শহর থেকে দেভাটা, কালীগঞ্জ ও শ্যামনগর যাওয়ারও একমাত্র সড়ক এটি। গেল 1 দশকে এই সড়কে ছোটোখাটো গর্ত মেরামত ছাড়া বড় কোনো সংস্কার হয়নি, যে কারণে সড়কের গর্তগুলো আরও বড় হয়েছে, যা পরিণত হয়েছে মরণ ফাঁদে। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, ভোগান্তির শিকার কয়েক লাখ মানুষ। আমাদের এই রাস্তার জনপদ এত ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে, এমনকি কিছুদিন আগেও আমি যে স্থানটায় দাঁড়িয়েছি এখান থেকে 2 জন মানুষের রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এই রাস্তার কোনো কাজই করেনি, এখন পর্যন্ত পুটিং করতেছে, রাস্তার পুটিং করতেছে। কেন এখন পুটিং হবে কি জানি, কাজ হবে রোডে, 4 লেন রাস্তা করা দরকার। আমরা এই রাস্তায় চলতে পারি না, এই রাস্তায় চলতে গেলে আমাদের খুবই অসুবিধা হচ্ছে।
উপকূলের এই অঞ্চলের চিংড়ি ও বিভিন্ন মাছ সময়মতো ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছাতে বেগ পোহাতে হচ্ছে। ভাঙা সড়কের কারণে আগ্রহ হারাচ্ছেন পর্যটকরাও। নেতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসা ও পর্যটন খাতেও। যদি 500 টাকা কামাই করি, দিন 600 টাকা খরচ, এরকম একটা অবস্থা। প্রতিদিন এক এক রকম একটা ক্ষয়ক্ষতি হতেই আছে। 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে সাতক্ষীরা থেকে 30 কিলো 31 কিলো রাস্তা। ব্যবসা বাণিজ্য করতে যাতে গেলে মনে করেন 10 টাকার ভাড়া 20 টাকা। গাড়ি ডিফারেন্সিয়াল, ফরম্যাক্সেল কিংবা অনেক সময় কিনপিনও টায়ার বাস্টও হচ্ছে। এর কারণে যদি আশপাশে কোনো মানুষ, সাধারণ মানুষও থাকে, তাদেরও সহ মৃত্যু পর্যন্ত ঘটতেছে এই রাস্তার কারণে। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা জানালেন, সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই শুরু হবে নতুন সড়ক নির্মাণ কাজ। এই বর্ষার মৌসুমে ভারী বর্ষণের জন্য আসলে কাজটা শুরু করতে একটু ডিলে হচ্ছে, তাছাড়া আমরা খুব শীঘ্রই কাজ শুরু করতে পারবো আশা করছি। ইন দ্য মিন টাইম আমাদের সড়ক বিভাগ থেকে যে রেগুলার মেইনটেনেন্স ওয়ার্ক সেটা সবসময় চলমান থাকবে, যাতে মানুষের ভোগান্তি কম হয়। স্থানীয়দের আশা, দ্রুত সড়কের কাজ শুরু হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিদিন ডেঙ্গুতে আক্রান্ত মৃত্যুর তথ্য জানানো হয়। যদিও এতে প্রকাশ পায় না ডেঙ্গুর প্রকৃত চিত্র, কেবল যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের তথ্যই উঠে আসছে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে। ডেঙ্গু আক্রান্ত রোগীর প্রকৃত সংখ্যা আরও বেশি বলে মত কীটতত্ত্ববিদদের। শম্পা বিশ্বাসের প্রতিবেদন। চলতি বছর এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 30,000 ছাড়িয়েছে। থেমে নেই মৃত্যুর সংখ্যাও। তবে এই তথ্য কেবল দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর। স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিদিন বিকেলে ডেঙ্গুর আপডেট জানানো হয়। এই তালিকায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা লিপিবদ্ধ করা থাকলেও হাসপাতালের আউটডোর ডায়াগনস্টিক সেন্টার বা বাসায় বসে যারা ডেঙ্গু টেস্ট করে চিকিৎসা নিচ্ছেন তাদের তথ্য নেই সরকারের কাছে। ফলে ডেঙ্গুতে আক্রান্তের প্রকৃত চিত্র এই তথ্যে উঠে আসছে না বলে মনে করছেন কীটতত্ত্ববিদরা। তাদের মতে ডেঙ্গুতে আক্রান্তের প্রকৃত সংখ্যা আরও বেশি। মশা বা মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের সবচেয়ে পূর্ব শর্ত হচ্ছে মশাবাহিত রোগ বা রোগীর সঠিক তথ্য সংগ্রহ করা বা তার সঠিক ঠিকানা সংগ্রহ করা। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে যে তথ্য আসে ডেঙ্গু রোগীর, সেটি সম্পূর্ণ তথ্য নয়। প্রচুর রোগী ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু পরীক্ষা করায়, বাসায় চিকিৎসা নেয়, ছোট বড় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেয়, যাদের তথ্যটি কন্ট্রোল রুমে আসে না। স্বাস্থ্য অধিদপ্তর ঢাকার 73টি হাসপাতালের বাইরে দেশের আরও 80টি জায়গা থেকে ডেঙ্গু রোগীর তথ্য সংগ্রহ করে থাকে, যা প্রকৃত সংখ্যা জানার জন্য পর্যাপ্ত নয় বলেও মত বিশেষজ্ঞদের। এদিকে তথ্য বলছে রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের বেশিরভাগই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। তবে সংস্থাটির দাবি তাদের মশক নিধন কার্যক্রম আগের চেয়েও আরও জোরদার করা হয়েছে। প্রতি ওয়ার্ডে প্রতিদিনই কার্যক্রম চলমান এবং এই কার্যক্রমটা বিশেষ করে জুলাই মাসের শেষ দিক থেকে একটু বেশি জোরদারকরণ করা হয়েছে। যেহেতু এটা পিক সিজন, আমরা অক্টোবর পর্যন্ত এই কার্যক্রমটা চালাবো, তারপরে আবার নিয়মিত কার্যক্রমের দিকে চলে যাব। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্তের তথ্য সংগ্রহ শুরু করে 2000 সাল থেকে। এর মধ্যে 2023 সালে এই রোগে আক্রান্ত হয়ে রেকর্ড 3,21,179 জন রোগী ভর্তি হন হাসপাতালে। সবচেয়ে বেশি মৃত্যুও হয় ওই বছর। শম্পা বিশ্বাস, এখন ঢাকা। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 50% শুল্কের প্রভাব কাটাতে এশিয়া সফরে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের উপর জোর দিচ্ছেন মোদি। তবে এরই মধ্যে মার্কিন শুল্কের বিরূপ প্রভাব পড়ছে ভারতের রপ্তানি শিল্পে। বিকল্প বাজার খুঁজছেন পোশাক খাতের ব্যবসায়ীরা। মার্কিন পণ্যে পাল্টা 100% শুল্ক আরোপের আহ্বান জানিয়েছেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। ট্রাম্পের শুল্ক নীতিতে দুঃস্বপ্নের ভিতর দিয়ে সময় কাটছে ভারতীয় ব্যবসায়ীদের। পোশাক খাত থেকে শুরু করে হিমায়িত খাদ্য রপ্তানির সঙ্গে জড়িত লাখ লাখ কর্মী চাকরি হারানোর শঙ্কায় পড়েছে। ওয়াশিংটনের সঙ্গে 5 দফা আলোচনা করেও শুল্ক ও বাণিজ্য নীতি নিয়ে কোনো সমাধানে আসতে পারেনি নয়াদিল্লি। শুল্কের চাপে এখন যুক্তরাষ্ট্রের বাজার হারাতে বসেছে ভারতীয় প্রতিষ্ঠানগুলো। উচ্চ শুল্কের কারণে ভারতের প্রায় $9,000 কোটি রপ্তানির বাজারের প্রায় 55% ক্ষতিগ্রস্ত হবে। যুক্তরাষ্ট্রের 50% শুল্ক আরোপে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে ভারতের পোশাক খাত, হীরা ও অলংকারের বাজার সহ চিংড়ি ও হিমায়িত খাদ্য। গেল বছর যুক্তরাষ্ট্রে $738 কোটি মূল্যের সামুদ্রিক খাবার রপ্তানি করেছে ভারত। এর মধ্যে 92%ই চিংড়ি।
সবচেয়ে বড় প্রভাব পড়েছে ভারতের তৈরি পোশাক খাতে। বাংলাদেশ, চীন সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছে না তারা। ক্ষতি কাটিয়ে উঠতে এরই মধ্যে অন্য দেশে বিকল্প বাজারের সন্ধান করছেন সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা। இந்தியாவுக்கு தற்செயம் இது ஒரு பெரிய எங்களுக்கு ஒரு ப்ராப்ளமாக இருந்தாலும் சிக்கலாக இருந்தாலும் அதை நாங்கள் ஏதோ ஒரு அளவு நம்ம அது மாற்ற மாதிரி ஒரு சக்தி எங்களுக்கு இருக்குது. எப்படின்னா நாங்கள் உலக அளவில் இந்த வியாபாரம் பண்ணிட்டு இருக்கிறோம். இது அமெரிக்காங்கிறது வெறும் 39,000 கோடி தான். இந்தியா 140 கோடிங்க, அதாவது 4 ஒரு பங்கு இருக்காங்க அமெரிக்கா. ஆனால் உலக அளவில் பார்த்தீங்கன்னா 820 கோடி இருக்காங்க. அதில் அமெரிக்கா 39 போது நாங்கள் மீதி இருக்கிற நாட்டோட நாங்கள் தொழில் தொடங்கினாவே। ভারতের রপ্তানি শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকরা চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন। মার্কিন শুল্কে ক্ষতির মুখে ভারতের প্রায় 6 কোটি ক্ষুদ্র উদ্যোক্তা। 15-20 दिन में एक भी ऑर्डर नहीं आया मेरे यूएस क्लाइंट का, और जो उनके एग्जिस्टिंग ऑर्डर्स थे उस पर भी अब डिस्काउंट्स की बात 15 से लेकर 20% की बात शुरू हो चुकी है। में तो बहुत बड़ा सेटबैक है इंडस्ट्री के लिए, क्योंकि इंडिया से ऑलमोस्ट मेरी नज़र में 65% एक्सपोर्ट्स जो होता है वो यूएस को होता है, और जो सप्लाई चेन सॉल्यूशंस हैं वो भी यूएस के ही बेस्ट हैं। लोग तो कह रहे हैं काम जब कम हो गए तो आप काम बंद हो जाएंगे, हम घर पे बैठे हैं। মার্কিন পণ্যে 100% শুল্ক আরোপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানিয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। एक तरफ से ट्रंप ने हमारे एक्सपोर्ट्स के ऊपर 50% टैरिफ लगा दिया। एज अ रिजल्ट हमारी जितनी डोमेस्टिक इंडस्ट्री थी वो सारी इंडस्ट्री बंद होने के कगार पे है, क्योंकि उनका सारा एक्सपोर्ट बंद हो गया। बदले में हमारे मोदी जी ने जो माल अमेरिका से आता था उस पे टैरिफ खत्म कर दिया, तो अमेरिका का सारा माल अब हमारे बाजार में बिकेगा। हमारे किसान और हमारे उद्योगपति और हमारे व्यापारी सब बर्बाद हो जाएंगे। हमें बदले में जितना 50% अगर ट्रंप ने टैरिफ लगाया, हमें बदले में 100% टैरिफ लगा देना चाहिए था। क्या हम कमजोर देश हैं? आज 140 करोड़ लोगों का देश है ये। 140 करोड़ लोग कम नहीं होते, बहुत बड़ी मार्केट है हमारी। এমন অবস্থায় শুক্রবার একটি বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2 দিনের সফরে গুরুত্বপূর্ণ খনিজ এবং বিনিয়োগ নিয়ে আলোচনা হবে নয়াদিল্লি ও টোকিওর মধ্যে। রোববার সাংহাই সম্মেলনে যোগ দিতে চীনের উদ্দেশ্যে রওনা হবেন ভারতের প্রধানমন্ত্রী। বিশেষজ্ঞদের মতে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে এশিয়া সফরের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে গভীর কৌশলগত সম্পর্ক স্থাপনের চেষ্টা চালিয়ে যাবে ভারত। তানভীর জানি, এখন বিশ্ব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মাকে নিয়ে কটূক্তির জেরে বিহারের বাহরা পাটনায় দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে বিজেপি ও কংগ্রেস সমর্থকরা। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে গেল মঙ্গলবার ভোটার অধিকার যাত্রা শীর্ষক একটি কর্মসূচির মঞ্চ থেকে মোদী ও তার মাকে নিয়ে অশালীন মন্তব্য করেন কংগ্রেস সমর্থকরা। এর জেরেই শুক্রবার রাজ্য জুড়ে বিক্ষোভের ডাক দেয় ক্ষমতাসীন বিজেপি। প্রধানমন্ত্রীকে নিয়ে ক্রুচিপূর্ণ মন্তব্য করায় এরই মধ্যে একজনকে আটক করেছে বিহার পুলিশ। পুরো ঘটনার জন্য কংগ্রেসকে ক্ষমা চাইতে বলছে বিজেপি, আর কংগ্রেসের দাবি বিচ্ছিন্ন মন্তব্যের দায় নেবে না দল। আর এরই মধ্য দিয়ে শেষ করছে এখন দুপুর। শিরোনামগুলো জানাবো আরো একবার। ইতিহাসের ঝুঁকিপূর্ণ নির্বাচন হতে পারে এবার, বললেন ইসি আনোয়ারুল। চ্যালেঞ্জ মোকাবেলা করে সুষ্ঠু ভোটের আশা সিএসএল। মধ্যম পন্থা সরিয়ে উগ্রবাদী রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে মন্তব্য ফখরুলের। রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন মণ্ডলের নীল নকশা, বলছে জামায়াত। লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জন সহ 16 জনকে কারাগারে পাঠালো আদালত। শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনি মামলা। বাজারে বেশিরভাগ সবজি 100 টাকার বেশি। বাড়তি আটা, ময়দা, মসুর ডাল আমদানির পরেও প্রভাব কম চালের বাজারে। এবং মোদীকে কটূক্তির জেরে ভারতের বিহারে বিজেপি কংগ্রেস সংঘর্ষ। ক্ষমা চাইতে বলল গেরুয়া শিবির, দায় নেবে না দল, বলছে কংগ্রেস। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন।
এখন টিভি।